যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি, ইরান কি বার্তা দিচ্ছে? মধ্যপ্রাচ্যে আবারও বড় ধরনের উত্তেজনার ইঙ্গিত মিলছে। ইরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর সামরিক হামলা চালায় তাহলে তার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এই সতর্কবার্তা শুধু যুক্তরাষ্ট্রকে নয়, বরং আশেপাশের দেশগুলোকেও জানিয়ে দিয়েছে তেহরান। বার্তা সংস্থা রয়টার্স জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান বিক্ষোভকে সমর্থন জানিয়ে সম্ভাব্য হামলার হুমকি দেওয়ার পরই এই প্রতিক্রিয়া এসেছে। ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানান, তেহরান সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্ক সহ এই অঞ্চলের দেশগুলোকে সতর্ক করেছে। ওই কর্মকর্তার ভাষায়, ইরান এসব দেশকে অনুরোধ করেছে যেন তারা ওয়াশিংটনকে ইরানে হামলা চালানো থেকে বিরত রাখে, কারণ যুক্তরাষ্ট্র যদি ইরানে আঘাত হানে তাহলে এসব দেশে থাকা মার্কিন ঘাঁটিতেও পাল্টা হামলা চলতে পারে। চালানো হবে। এর মানে খুব পরিষ্কার, ইরান শুধু নিজের ভেতরের যুদ্ধের কথা ভাবছে না, পুরো মধ্যপ্রাচ্যকে এই সংঘাতের সম্ভাব্য ময়দান হিসেবে দেখছে। সরাসরি যোগাযোগ বন্ধ, সংকট আরও গভীর। এই উত্তেজনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে গেছে। রয়টার্স জানায়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে আর কোনো সরাসরি কথা হচ্ছে না। কূটনৈতিক ভাষায় এটি খুবই গুরুত্বপূর্ণ সংকেত। সাধারণত এমন যোগাযোগ চালু থাকলে ভুল বোঝাবুঝি কমে, কিন্তু যোগাযোগ বন্ধ মানে সংকট এখন আরও অনিশ্চিত। একই সময় ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানাচ্ছে, তেল আবিবের ধারণা ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে ইরানে হস্তক্ষেপের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। যদিও সে হস্তক্ষেপ কবে, কিভাবে, কতটা হবে তা এখনও স্পষ্ট নয়। এই পরিস্থিতির মাঝে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি থেকে কিছু মার্কিন সেনাকে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আল উদেইদ শুধু একটি ঘাঁটি নয়, এটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের অন্যতম গুরুত্বপূর্ণ সদর দপ্তর। এখান থেকেই মধ্যপ্রাচ্যের বড় অংশে মার্কিন সামরিক অভিযান পরিচালিত হয়। আইআরজিসির ঘোষণা, আমরা পুরোপুরি প্রস্তুত। এই উত্তেজনার মধ্যে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোরের অ্যারোস্পেস ফোর্স বড় একটি ঘোষণা দিয়েছে। বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মজিদ মোসাফি বলেছেন, যে কোনো বিদেশি আগ্রাসন মোকাবিলায় তারা এখন সক্ষমতার চূড়ান্ত শিখরে পৌঁছেছে। তার দাবি, 2025 সালের জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে 12 দিনের যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে ইরান তার প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন কয়েক গুণ বাড়িয়েছে। যুদ্ধের সময় যে দুর্বলতাগুলো ধরা পড়েছিল সেগুলো নাকি এখন আর নেই। তিনি স্পষ্ট করে বলেন, ইরানে আঘাত হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতেও হামলা চালানো হবে। এই সব কিছুর পেছনে বড় ভূমিকা রেখেছে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য। তিনি প্রকাশ্যে ইরানি বিক্ষোভকারীদের সরকারি প্রতিষ্ঠানে হামলার আহ্বান জানান এবং বলেন, সহায়তা আসছে। ইরানের দৃষ্টিতে এটি সরাসরি অস্থিরতা উস্কে দেওয়ার চেষ্টা। তাই তেহরান পাল্টা হুঁশিয়ারি দিয়েছে, পুনরায় কোনো আগ্রাসন হলে পশ্চিম এশিয়ায় অবস্থিত মার্কিন ও ইসরায়েলি স্বার্থ সংশ্লিষ্ট সব স্থাপনায় কঠোর আঘাত হানা হবে। সব মিলিয়ে পরিস্থিতি খুবই স্পর্শকাতর। একদিকে যুক্তরাষ্ট্রের হুমকি, অন্যদিকে ইরানের পাল্টা সতর্কবার্তা, যোগাযোগ বন্ধ, সেনা অবস্থান পরিবর্তন আর প্রকাশ্য হুঁশিয়ারি। সব মিলিয়ে বোঝা যায়, মধ্যপ্রাচ্য আবারও বড় ধরনের সংঘাতের ঝুঁকির দিকে এগোচ্ছে। অবশেষে কি সবুজ সংকেত দিয়ে দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি? ইরান কি সত্যিই পারমাণবিক ওয়ারহেড তৈরির পথে হাঁটছে? এই প্রশ্নটাই এখন ঘুরছে ইসরায়েলের মাথায়। কারণ সাম্প্রতিক সময়ে একের পর এক এমন তথ্য সামনে আসছে যা ইঙ্গিত দিচ্ছে, ইরানের পারমাণবিক কর্মসূচি হয়তো এক নতুন, আরও বিপজ্জনক ধাপে ঢুকে পড়েছে। সাম্প্রতিক এক বক্তব্যে ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি বলেছেন, পারমাণবিক বোমা তৈরি করা খুব কঠিন কিছু নয়, বরং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানানোর চেয়েও এটা সহজ। এই একটি বক্তব্যই যথেষ্ট ছিল ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলোর কপালে চিন্তার ভাঁজ ফেলতে। কেন? কারণ এতদিন ধরে ইরান বলে আসছিল তাদের পারমাণবিক কর্মসূচি শুধুই শান্তিপূর্ণ, বিদ্যুৎ উৎপাদনের জন্য। কিন্তু এখন যদি প্রকাশ্যে বলা হয় বোমা বানানো সহজ, তাহলে সন্দেহ আরও গভীর হয়।
এর মধ্যেই ইতালির একটি গবেষণা সংস্থা দাবি করেছে চলতি বছরের অক্টোবর মাসেই খামেনি নাকি কম্প্যাক্ট পারমাণবিক ওয়ারহেড তৈরির অনুমোদন দিয়েছেন। এই ওয়ারহেড নাকি ব্যালিস্টিক মিসাইলে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে। এই তথ্য পরে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল প্রকাশ করে। এখানে বড় প্রশ্ন হলো খামেনি হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নেবেন। কারণটা খুঁজতে গেলে আমাদের যেতে হবে জুন মাসের সেই 12 দিনের যুদ্ধে। ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘর্ষ মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য পুরোপুরি নাড়িয়ে দেয়। এই যুদ্ধের পর ইরানের ভেতরে বিশেষ করে IRGC বা রিভলিউশনারি গার্ডের শীর্ষ কর্মকর্তারা দীর্ঘদিনের দাবি আরও জোরালোভাবে তুলেছেন ইরানের নিজের পারমাণবিক অস্ত্র দরকার। এতদিন খামেনি এই বিষয়ে বাধা দিয়ে এসেছিলেন, কিন্তু যুদ্ধের অভিজ্ঞতা নাকি তার অবস্থান বদলে দিয়েছে, এমনটাই দাবি করছে ওই গবেষণা সংস্থা। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বলছে তারা ইরানের পারমাণবিক স্থাপনায় বড় ক্ষতি করেছে, কিন্তু বাস্তবে কি ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়েছে? আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA এর প্রধান রাফায়েল গ্রসি বলেছেন, না। গ্রসির মতে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি অক্ষত রয়েছে, আর সেটা হলো সমৃদ্ধ ইউরেনিয়াম। তার ভাষায় ইরানের কাছে থাকা অধিকাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম এখনও নিরাপদেই আছে, আর এটাই সবচেয়ে বড় উদ্বেগের কারণ। তাহলে প্রশ্ন আসে, ইউরেনিয়াম গেল কোথায়? গ্রসি পরিষ্কার করে বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি 1 বা 2টি স্থাপনায় সীমাবদ্ধ নয়। দেশ জুড়ে ছড়িয়ে আছে বহু অবকাঠামো, গবেষণা কেন্দ্র এবং সক্রিয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এমনকি রাশিয়ার সহায়তায় নতুন বিদ্যুৎ কেন্দ্র তৈরির পরিকল্পনাও চলছে। মানে দাঁড়াচ্ছে, একাধিক স্থাপনায় হামলা করলে ইরানের পারমাণবিক সক্ষমতা শেষ হয়ে যায় না। এর মধ্যেই ইরান আরেকটি বড় দাবি করেছে। তারা বলছে তাদের প্রকৃত মিসাইল শক্তির পুরোটা এখনও প্রকাশই করা হয়নি। ইরানের সেনাবাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখার্চি দাবি করেছেন, ইরানি ফাতা মিসাইল ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম হয়েছে। এমনকি যুক্তরাষ্ট্রের উন্নত থার্ড সিস্টেমও নাকি এসব মিসাইল ঠেকাতে ব্যর্থ হয়েছে। তার দাবি অনুযায়ী 12 দিনের যুদ্ধে ইরানি মিসাইলগুলো পরিকল্পিতভাবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, কোনো এলোমেলো হামলা নয়। মধ্যপ্রাচ্যে সাইবার যুদ্ধের নতুন ফ্রন্ট। ইরান ইসরায়েলের বিরুদ্ধে ছায়াযুদ্ধে নতুন অস্ত্র ব্যবহার করেছে, আর এতে ইরানের সাইবার ক্যাপাবিলিটি সত্যিই চমক দেখাচ্ছে। ইরান লিঙ্কড হ্যাকিং গ্রুপ হান্দালা দাবি করেছে তারা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চিফ অফ স্টাফ তজাচির ব্রাভারম্যানের আইফোন হ্যাক করেছে। এটা কোনো সাধারণ হ্যাকের ঘটনা নয়। 28 ডিসেম্বর 2025 হান্দালা গ্রুপ এক্সে পোস্ট করে বলেছে তারা ব্রাভারম্যানের আইফোন 16 প্রো ম্যাক্স হ্যাক করেছে। ব্রাভারম্যান তো নেতানিয়াহুর সবচেয়ে কাছের লোক, গেটকিপার, যিনি প্রধানমন্ত্রীর অফিসের সব সিক্রেট কন্ট্রোল করেন। হ্যাকাররা বলছে তাদের হাতে এনক্রিপ্টেড চ্যাট, ভিডিও, হিডেন ডিলস, করাপশনের প্রমাণ, অ্যাবিউজ অফ পাওয়ার সব আছে। তারা এটাকে বিবিগেট অপারেশন বলে নাম দিয়েছে, যা নেতানিয়াহুর ইনার সার্কেলের কাতারগেট স্ক্যান্ডালের সাথে জড়িত। ইতিমধ্যে কিছু ভিডিও, কন্ট্যাক্ট লিস্ট, ছবি লিক করেছে, যেখানে ব্রাভারম্যানের ট্রাম্প বাইডেনের সাথে ছবি আছে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর অফিস বলছে কোনো ব্রিচ পাওয়া যায়নি, ইনভেস্টিগেশন চলছে। এটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের অংশ, ইসরায়েলের লিডারশিপে প্যানিক ছড়ানো। হান্দালা গ্রুপ কারা? রিসার্চাররা বলছেন এটা ইরানের মিনিস্ট্রি অফ ইন্টেলিজেন্সের সাথে লিঙ্কড। এর আগে তারা সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের ফোন হ্যাক করেছে, আরও অনেক ইসরায়েলি ইনস্টিটিউশন টার্গেট করেছে। এটা ইরানের সাইবার ডিফেন্সের অংশ, যেখানে তারা শত্রুর দুর্বলতা এক্সপোজ করে। ইরান সাইবার হামলার মাধ্যমে শত্রুকে যেন বলছে তোমার সিকিউরিটি কোনো কাজের নয়। এই সাইবার অ্যাটাকটা নতুন ব্যাটলফিল্ড খুলে দিয়েছে স্মার্টফোনের ভেতরে। ইসরায়েল তো ভয় পাচ্ছে, কারণ তাদের লিডারদের সিক্রেট এক্সপোজ হলে পলিটিক্যাল স্টর্ম হবে। কাতারগেট স্ক্যান্ডালে নেতানিয়াহুর এইডরা একিউজড, আর এখন এই লিক সেটাকে ওপেনাইজ করছে। ইরান দেখাচ্ছে যে তারা শুধু মিসাইল নয়, সাইবারেও অ্যাডভান্সড। এটা ডিটারেন্স, শত্রুকে বলছে আক্রমণ করলে তোমারও দুর্বলতা বের হয়ে যাবে। ইসরায়েলের আগ্রাসনের জবাবে ইরানের এই স্ট্র্যাটেজি স্মার্ট আর সাহসী। এর মাঝে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আমরা যুক্তরাষ্ট্র, ইসরায়েল আর ইউরোপের সাথে পূর্ণমাত্রার যুদ্ধে আছি। এটি ইরাকের সাথে 1980-এর যুদ্ধের চেয়েও জটিল, কারণ এখন অর্থনৈতিক, পলিটিক্যাল, কালচারাল, সিকিউরিটি সব ফ্রন্টে চাপ। জুন মাসে শুরু হওয়া 12 দিনের যুদ্ধের পর ইসরায়েলের বিরুদ্ধে ইরানি সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। ইসরায়েলি প্রতিবেদনে বলা হয়, শত্রু হ্যাকাররা দ্রুত তাদের কৌশল পরিবর্তন ও অভিযোজন করে সাইবার জগতে কার্যকর হামলা চালাতে সক্ষম হয়েছে। পিসি ম্যাগাজিনের প্রতিবেদনে দাবি করা হয় 2025 সালের শেষ নাগাদ এটি স্বীকৃত হবে যে চলতি বছরে ইসরায়েলের বিরুদ্ধে সাইবার আঘাত হানার ক্ষেত্রে ইরানই শীর্ষে অবস্থান করছে। যদিও তেল আবিব নিজেকে প্রযুক্তিগতভাবে উদ্ভাবনী ও সাইবার নিরাপত্তায় নেতৃত্ব দানকারী দেশ হিসেবে তুলে ধরে।
মিসাইল আবার হাতে নিয়ে ইরানের জবাব, ইসরায়েলের যুদ্ধ উস্কানি সহ্য করা হবে না। চূড়ান্ত জবাবের মুখে পড়বে ইসরায়েল। নতুন যুদ্ধ ঠেলে দিতে গিয়ে প্রথম সতর্কবার্তা দিল তেহরান। বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেটে নেতানিয়াহুর ওপর কি বাড়তি সুবিধা পেল ইরান? খামেনি 9.23 বিলিয়ন ডলার বরাদ্দ দিলেন। আরও মিসাইল তৈরির জন্য চিন্তায় ইসরায়েল। ইরানকে নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্রমশ কঠোর হুঁশিয়ারির মধ্যেই ইরানের প্রেসিডেন্ট আরও এক ধাপ এগিয়ে গেলেন। পশ্চিমা বিশ্বকে সরাসরি লক্ষ্য করে তিনি যুদ্ধ সংক্রান্ত এক নাটকীয় মন্তব্য করেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা করেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইউরোপের গুরুত্বপূর্ণ কয়েকটি দেশ ইরানের বিরুদ্ধে যা চালাচ্ছে সেটি আসলে একটি পূর্ণমাত্রার যুদ্ধ। তার অভিযোগ, ইসলামী প্রজাতন্ত্রকে সব দিক থেকে দুর্বল ও চাপে ফেলতেই এই সম্মিলিত প্রচেষ্টা চলছে। পেজেশকিয়ানের এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী ইরান নিয়ে একের পর এক কড়া মন্তব্য করছিলেন। এর ফলে তেহরান ও ইসরায়েলের মধ্যে কথার লড়াই আরও তীব্র হয়ে উঠেছে। 24 ডিসেম্বর নেতানিয়াহুর দপ্তর AI দিয়ে তৈরি ভিডিও প্রকাশ করে। এই ভিডিওটি ইরান ইসরায়েলের সংক্ষিপ্ত কিন্তু ভয়াবহ যুদ্ধের 6 মাস পূর্তি উপলক্ষে প্রকাশ করা হয়। ভিডিওতে বিশেষ ধরনের দৃশ্য ব্যবহার করে ইসরায়েলের প্রস্তুতি ও দৃঢ়তার বার্তা দেওয়া হয়। ভিডিওতে দেখা যায় নেতানিয়াহু একটি B-2 স্টেলথ বোমারু বিমানের ককপিটে বসে আছেন। তার পাশে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই দৃশ্যটি ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সামরিক সহযোগিতার প্রতীক হিসেবে দেখা হচ্ছে। একই দিনে 24 ডিসেম্বর নেতানিয়াহু বলেন, ইসরায়েল একাধিক কৌশলগত চ্যালেঞ্জের মুখে রয়েছে এবং তিনি বিশেষভাবে ইরানকে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ইস্যুগুলোর একটি হিসেবে চিহ্নিত করেন। এর আগে 22 ডিসেম্বর ইরান বড় আকারের সামরিক মহড়া চালানোর পর নেতানিয়াহু কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দেন। খবর অনুযায়ী নেতানিয়াহু ও ট্রাম্প যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বৈঠকে বসতে পারেন। এই উচ্চ পর্যায়ের বৈঠক ইরান ইস্যুতে ইসরায়েলের পরবর্তী কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বলা হচ্ছে, এই বৈঠকে নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে আবার ইরানের ওপর সামরিক হামলা চালাতে রাজি করানোর চেষ্টা করবেন। ইরান আবার গড়ে তুলছে সামরিক শক্তি। চমকপ্রদভাবে ইসরায়েলি কর্মকর্তারাই সম্প্রতি স্বীকার করেছেন যে তাদের অভিযান ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে পুরোপুরি ধ্বংস করতে ব্যর্থ হয়েছে। ইরান আবার গড়ে তুলছে সামরিক শক্তি চমকপ্রদভাবে। ইসরায়েলি কর্মকর্তারাই সম্প্রতি স্বীকার করেছেন যে তাদের অভিযান ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে পুরোপুরি ধ্বংস করতে ব্যর্থ হয়েছে। টাইমস অফ ইসরায়েল সহ বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর আগের অবস্থার কাছাকাছি আছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভান্ডার। প্রতিবেদন অনুযায়ী 12 দিনের যুদ্ধের পরও ইরানের হাতে প্রায় 2000টি ভারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। এই প্রেক্ষাপটে ইরানের প্রস্তাবিত 2026 সালের প্রতিরক্ষা বাজেট ব্যাপকভাবে বেড়েছে। জুনের যুদ্ধের পর সরকার সামরিক ও নিরাপত্তা খাতে আরও বেশি অর্থ বরাদ্দ করেছে। বলা হচ্ছে, আগের বছরের তুলনায় প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে ব্যয় প্রায় 145% বেড়েছে। সরকার জানিয়েছে 2026 সালের জন্য মোট প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে বরাদ্দ ধরা হয়েছে প্রায় 9.23 বিলিয়ন ডলার, যা বাজেট বিলে ব্যবহৃত বর্তমান বিনিময় হার অনুযায়ী হিসাব করা হয়েছে। ইরান সরকার এই বিশাল বাজেট বৃদ্ধিকে প্রয়োজনীয় বলে ব্যাখ্যা করেছে। তাদের মতে, দেশের ভেতরে ও অঞ্চল জুড়ে বাড়তে থাকা নিরাপত্তা হুমকি মোকাবিলা এবং শক্ত প্রতিরোধ গড়ে তুলতেই এই ব্যয় বাড়ানো হয়েছে। ইরান উত্তাল। আর হঠাৎ করে কেন দেশটির সবচেয়ে শক্তিশালী বাহিনী রেভলিউশনারি গার্ড বলছে নিরাপত্তা আমাদের রেড লাইন? ইরানের ক্ষমতা কাঠামো বোঝা খুব গুরুত্বপূর্ণ। দেশটির সবচেয়ে শক্তিশালী বাহিনী হলো ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC। এরা শুধু সেনাবাহিনী নয়, এরা রাজনীতি, অর্থনীতি, নিরাপত্তা সবখানেই প্রভাব রাখে। আর এই বাহিনী সরাসরি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অধীনে কাজ করে। এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের কয়েক ধাপ পেছনে যেতে হবে। প্রথমে আসি বিক্ষোভের কারণের দিকে। ইরানে গত কয়েক বছর ধরে অর্থনীতি ভয়াবহ চাপের মধ্যে আছে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সাধারণ মানুষের আয় বাড়ছে না, কিন্তু চাল, তেল, গ্যাস সবকিছুর দাম আকাশ ছোঁয়া। এর ফলে ডিসেম্বরের শেষ দিকে মানুষ রাস্তায় নামে। শুরুটা ছিল অর্থনৈতিক প্রতিবাদ দিয়ে, কিন্তু খুব দ্রুত এই আন্দোলন রাজনৈতিক রূপ নেয়। এখন অনেক বিক্ষোভকারী সরাসরি বলছে তারা বর্তমান ধর্মীয় শাসন ব্যবস্থা আর চায় না। লাগাম টানতে শুরু করেছেন ইরানের শীর্ষ নেতা। IRGC এক বিবৃতিতে বলেছে, নিরাপত্তা একটি রেড লাইন। 1979 সালের ইসলামিক বিপ্লবের অর্জন রক্ষা করা আমাদের দায়িত্ব। এর মানে হলো ইরান সরকার মনে করছে পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে, এখন আর নরম পথে হাঁটার সুযোগ নেই। এদিকে মাঠের পরিস্থিতি আরো ভয়ঙ্কর হচ্ছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বলছে, তেহরানের কাছে কারাজ শহরে একটি সরকারি ভবনে আগুন দেওয়া হয়েছে। সংঘর্ষ এখন দুই পক্ষেই প্রাণ নিচ্ছে। মানবাধিকার সংস্থাগুলো বলছে বহু সাধারণ মানুষও মারা গেছেন, কিন্তু সঠিক সংখ্যা জানা যাচ্ছে না, কারণ সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। পশ্চিম ইরানের এক প্রত্যক্ষদর্শী ফোনে জানিয়েছেন
সেখানে রিভলিউশনারি গার্ড মোতায়েন করা হয়েছে এবং গুলি চালানো হচ্ছে। এখন প্রশ্ন, এই অস্থিরতা কি শুধু ইরানের ভেতরের সমস্যা? এখানেই আন্তর্জাতিক রাজনীতি ঢুকে পড়ে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রকাশ্যে বিক্ষোভকারীদের সমর্থন দিয়েছেন। রুবিও বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সাহসী জনগণের পাশে আছে। ইরান সরকারের কাছে এটি সরাসরি বিদেশি হস্তক্ষেপ, তাই তেহরান শুরু থেকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দিকে আঙুল তুলছে। আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্র এখানে হাজির হয়েছেন, ইরানের শেষ শাহের ছেলে রেজা পাহলভি। তিনি বিদেশ থেকে বিক্ষোভকারীদের আহ্বান জানাচ্ছেন, শুধু রাস্তায় নামলেই হবে না, শহরের কেন্দ্র দখল করতে হবে, পরিবহন, তেল, গ্যাস খাতে ধর্মঘট ডাকতে হবে। কিন্তু এখানেও যুক্তরাষ্ট্র সাবধানী। ট্রাম্প স্পষ্ট বলেছেন, তিনি এখনই পাহলভির সঙ্গে দেখা করতে চান না। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র আগে দেখতে চায় সরকার টিকে যায় নাকি আন্দোলন জেতে। সবশেষে ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, আপনারা যদি গুলি চালান, আমরাও গুলি চালাতে শুরু করব। এই বক্তব্য পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলেছে। সব মিলিয়ে ইরান এখন দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর মোড়ে। একদিকে রিভলিউশনারি গার্ডের রেড লাইন, অন্যদিকে জনগণের ক্ষোভ, বিদেশি চাপ এবং নেতৃত্বের প্রশ্ন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক শুধু আঞ্চলিক সংকট নয়, এটি এখন বিশ্বব্যাপী কূটনৈতিক দ্বন্দ্বের সূচনা করেছে। আমেরিকার সেনারা যখন মাদুরোকে আটক করল, চীন হঠাৎ থেমে থাকা রোষ প্রকাশ করল। 2 দশক ধরে লাতিন আমেরিকায় বিনিয়োগ, ঋণ, তেল চুক্তি, কৌশলগত অবস্থান সবই চীনের হাত থেকে ছিনিয়ে যাওয়ার ঝুঁকিতে। পাশাপাশি চীন সরাসরি আমেরিকাকে হুঁশিয়ারি দিল, মাদুরো এবং তার স্ত্রী সেলিয়া ফ্লোরেসকে অবিলম্বে মুক্তি দিতে হবে। ভেনেজুয়েলার সরকারকে উৎখাত করার প্রচেষ্টা বন্ধ করতে হবে। সব সমস্যার সমাধান কূটনৈতিক আলোচনার মাধ্যমে করতে হবে। চীন বলল, এই ঘটনা গভীরভাবে উদ্বেগজনক। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই কাজ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। মাদুরো এবং তার স্ত্রী নিরাপত্তা নিশ্চিত করা, অবিলম্বে মুক্তি দেয়া, ভেনেজুয়েলার সরকারকে বেদখল না করার জন্য চাপ দেয়া এবং সব সমস্যার সমাধান কূটনৈতিক আলোচনার মাধ্যমে করার আহ্বান জানানো হয়েছে। কিন্তু চীনের সবচেয়ে বড় উদ্বেগ কেবল কূটনীতি নয়, অর্থ, তেল, প্রভাব সবই জড়িত। গত 2 দশকে চীন ভেনেজুয়েলায় ঢেলেছে $100 বিলিয়ন বেশি। ঋণ, অবকাঠামো, শক্তি প্রকল্প, মহাকাশ সহযোগিতা, কৌশলগত বিনিয়োগ সবকিছু। ভেনেজুয়েলার কাছে চীনের ঋণের পরিমাণ প্রায় $15.6 বিলিয়ন। বিনিয়োগের মাধ্যমে চীন লাতিন আমেরিকায় প্রভাব বিস্তার করছিল। ভেনেজুয়েলা হয়ে উঠেছিল চীনের জন্য গুরুত্বপূর্ণ দ্বার। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগে হুগো সাভেজের অধীনে ভেনেজুয়েলা চীনের দরজা খুলেছিল, আর এখন মাদুরোকে আটক করার মুহূর্তে তিনি চীনের লাতিন আমেরিকা বিশেষ প্রতিনিধি কুশির সঙ্গে বৈঠক করেছিলেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গত বছর $9.2 বিলিয়ন ক্রেডিট লাইন ঘোষণা করেছিলেন লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের জন্য। ভেনেজুয়েলার মূল সম্পদ হল তেল। বিশ্বের অন্যতম বড় তেল রিজার্ভ এখানে রয়েছে। দৈনিক প্রায় 1 মিলিয়ন ব্যারেল উৎপাদন হয়, যার বেশিরভাগই চীনের কাছে যায়। মাদুরোর আটক শুধু লাতিন আমেরিকার সংকট নয়, এটি এখন বৈশ্বিক শক্তিদ্বন্দ্ব। চীন সরাসরি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই কর্মকাণ্ড প্রচণ্ড শক্তির ব্যবহার এবং তা সীমা লঙ্ঘন করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ভেনেজুয়েলার সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়েছে। বেইজিং আমেরিকাকে হেজিমনিক আচরণের জন্য দোষারোপ করেছে এবং সতর্ক করেছে, এই পদক্ষেপ লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলে শান্তি ও নিরাপত্তাকে হুমকিতে ফেলবে। ইরান এবং রাশিয়া সরাসরি যুক্তরাষ্ট্রকে তোপ দেবেছে। তেহরান বলেছে, এই অভিযান অবৈধ, এটি বৈশ্বিক স্থিতিশীলতাকে ক্ষুণ্ণ করতে পারে এবং বিপজ্জনক উদাহরণ স্থাপন করে। মস্কো বলেছে, কূটনীতি ছেড়ে সাফল্যহীন শত্রুতা সৃষ্টি হয়েছে, তীব্র সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। বেইজিং, তেহরান এবং মস্কো সব বড় শক্তি এক হয়ে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের বিরুদ্ধে দাঁড়িয়েছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর আটক এখন শুধু রাজনৈতিক বা সামরিক ঘটনা নয়, এটি বিশ্বব্যাপী শক্তি ভারসাম্যকে নতুন করে চ্যালেঞ্জ করছে। অর্থ, তেল, প্রভাব সবকিছুর উপর দাঁড়িয়ে চীনকে এখন সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হিসেবে দেখা হচ্ছে। লাতিন আমেরিকার দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনা এবং বিশ্বব্যাপী কূটনৈতিক অবস্থান হুমকির মুখে। একজন মানুষকে গ্রেপ্তার করা আর একটা পুরো দেশ আক্রমণ করে সেই মানুষকে ধরে নিয়ে যাওয়া, এই দুয়ের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ঠিক সেটাই করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ক্ষেত্রে। আন্তর্জাতিক আইন অনুযায়ী এটি ভয়ঙ্কর একটি নজির। প্রশ্ন হচ্ছে, ট্রাম্প কি এখানেই থামবেন? মাদুরোকে অপহরণের মাত্র 2 দিনের মধ্যেই ট্রাম্পের বক্তব্যে ইঙ্গিত মিলছে, তার সামনে হয়তো আরও একটি টার্গেট লিস্ট আছে। মানচিত্র খুলে দেখলে বোঝা যায়, তার নজর মূলত লাতিন আমেরিকার দেশগুলোর দিকে। প্রথমেই আসে কলম্বিয়া, দক্ষিণ আমেরিকার 4র্থ বৃহত্তম দেশ, জনসংখ্যা প্রায় 5 কোটি 20 লাখ।
দেশটি তেল, সোনা, রূপা ও তামার মতো গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদে ভরপুর। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো দেশটির প্রথম বামপন্থী প্রেসিডেন্ট। ট্রাম্প তাকে একেবারেই পছন্দ করেন না। ট্রাম্প সরাসরি অভিযোগ করেছেন পেট্রো নাকি কোকেন উৎপাদন ও পাচারের সঙ্গে জড়িত। পরে ট্রাম্প পরিষ্কার করেন তিনি কলম্বিয়ায় মার্কিন অপারেশন চালানোর সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না। কলম্বিয়া এতে ক্ষুব্ধ। প্রেসিডেন্ট পেট্রো বলেছেন ট্রাম্প তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছেন। পরিস্থিতি চরমে গেলে অস্ত্র হাতে নেওয়ার কথাও বলেছেন তিনি। অর্থাৎ একটি সরাসরি সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। এরপর আসে কিউবা, ফিদেল কাস্ট্রোর দেশ। জনসংখ্যা প্রায় 1,10,00,000। কিউবা বহু দশক ধরে মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। দেশটির বর্তমান প্রেসিডেন্ট মিগেল দিয়াজ কানেল। মজার বিষয় হলো কিউবার কথা প্রথম বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন কিউবা গুরুতর সমস্যায় পড়তে পারে। ট্রাম্পের প্রতিক্রিয়া ছিল ঠান্ডা কিন্তু ভয়ঙ্কর। তিনি বলেন কিউবাকে আক্রমণ করতে হবে না, দেশটি এমনিতেই পড়ে যাবে। এই বক্তব্যও কিউবার জন্য উদ্বেগের কারণ। এরপর মেক্সিকো, যুক্তরাষ্ট্রের সরাসরি প্রতিবেশী। জনসংখ্যা প্রায় 13 কোটি। বর্তমান প্রেসিডেন্ট ক্লোদিয়া শেইনবাউম। ট্রাম্প আগেই মেক্সিকোর উপর বড় অঙ্কের শুল্ক বসিয়েছেন। এবার তিনি মেক্সিকোয় সেনা পাঠানোর কথা বলছেন মাদক কার্টেলের বিরুদ্ধে লড়াইয়ের নামে। ট্রাম্প দাবি করেন মেক্সিকোতে কার্টেল এত শক্তিশালী যে সরকার নিয়ন্ত্রণে নেই। তিনি বারবার বলেছেন মেক্সিকো চাইলে যুক্তরাষ্ট্র সাহায্য করতে পারে সেনা পাঠিয়ে। যদিও সরাসরি হামলার হুমকি নেই, তবুও এটা এক ধরনের চাপের কৌশল। লাতিন আমেরিকার বাইরে একেবারে আলাদা জায়গায় রয়েছে গ্রিনল্যান্ড। এটি ডেনমার্কের অংশ হলেও স্বায়ত্তশাসিত অঞ্চল। তেল, গ্যাস, রেয়ার আর্থ মিনারেল আর আর্কটিক অঞ্চলের কৌশলগত অবস্থানের কারণে ট্রাম্প দীর্ঘদিন ধরেই গ্রিনল্যান্ডে আগ্রহী। তিনি স্পষ্ট বলেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড দরকার। কিন্তু সমস্যা হলো ডেনমার্ক ন্যাটো সদস্য, যুক্তরাষ্ট্রও তাই। যদি যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডে হামলা চালায় তাহলে ন্যাটোর আর্টিকেল 5 অনুযায়ী সেটি হবে এক সদস্যের ওপর আরেক সদস্যের আক্রমণ। এর মানে ন্যাটোর ভবিষ্যতে প্রশ্নের মুখে পড়বে। ইরানও আছে যুক্তরাষ্ট্রের তালিকায়। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে অপহরণের ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েলি রাজনীতিক ইয়ার লাপিদ ইরানের প্রতি হুমকির সুরে কথা বলেছেন। তিনি বলেছেন ইরানি শাসক গোষ্ঠীর উচিত ভেনেজুয়েলায় কি ঘটছে সেদিকে গভীরভাবে নজর রাখা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠকের এক সপ্তাহের কম সময়ের মধ্যে মাদুরোকে জোর করে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। ওই বৈঠকে ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালানোর হুমকিও দেন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দিয়েছেন কড়া ও স্পষ্ট বার্তা। তার বক্তব্যের পর স্বাভাবিকভাবেই বড় প্রশ্ন উঠে এসেছে, তাহলে কি ইরানের সামরিক বাহিনী ইতোমধ্যেই যুদ্ধের প্রস্তুতি নিয়ে ফেলেছে? একই সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরবর্তী পদক্ষেপ আসলে কি হতে পারে? সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ঘিরে একের পর এক কঠোর হুমকি দিয়েছেন। অনেকেই এখন জানতে চাইছেন এসব হুমকি কি শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি যুক্তরাষ্ট্র সত্যিই সেগুলো বাস্তবায়নের পথে হাঁটছে? তাহলে কি নতুন করে মধ্যপ্রাচ্যে বড় কোনো সংঘাত শুরু হতে যাচ্ছে? বর্তমান পরিস্থিতিতে ইরানের সরাসরি যুদ্ধ নয়, বরং দেশ জুড়ে সরকার বিরোধী বিক্ষোভ চলছে। এই বিক্ষোভকে কেন্দ্র করেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতুন ষড়যন্ত্র করছে, এমন অভিযোগ উঠেছে তেহরান থেকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সাম্প্রতিক বক্তব্যে বলেছেন ইরানের চলমান আন্দোলনে যদি সরকার সহিংসতা বা হত্যাযজ্ঞ চালায় তাহলে যুক্তরাষ্ট্র সেখানে হস্তক্ষেপ করবে। কিন্তু প্রশ্ন হলো এই হস্তক্ষেপ কিভাবে হবে, সামরিকভাবে নাকি অন্য কোনো উপায়ে? ইরানের গোয়েন্দা সংস্থাগুলোর দাবি দেশটিতে অর্থনৈতিক মন্দা ও উচ্চ মূল্যস্ফীতিকে কেন্দ্র করে যে আন্দোলন চলছে তাতে সরাসরি উস্কানি দিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই বিক্ষোভ ঘিরে ইতোমধ্যেই বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং হতাহতের খবরও পাওয়া গেছে। তবে এসব চাপের মধ্যেও যুক্তরাষ্ট্রের সামনে মাথা নত না করার ঘোষণা দিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি। খামেনির বার্তা ছিল একেবারে স্পষ্ট। তিনি বলেছেন ইরান কখনোই শত্রুদের কাছে নতি স্বীকার করবে না। বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসতে তারা প্রস্তুত, কিন্তু যারা দেশ জুড়ে দাঙ্গা ও সহিংসতা চালাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 3 জানুয়ারির এক প্রতিবেদনে এই বক্তব্যের কথা নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এর আগে ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা রিয়ার অ্যাডমিরাল আলী শামখানি আরও কড়া ভাষায় সতর্কবার্তা দেন। তিনি বলেন মিথ্যা অজুহাতে যদি কেউ ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে তাহলে হস্তক্ষেপকারীদের হাত কেটে নেওয়া হবে। তার ভাষায় ইরানের জাতীয় নিরাপত্তা একটি রেড লাইন, কেউ সেটা অতিক্রম করলেই কঠোর জবাব দেওয়া হবে। এখন মূল প্রশ্ন, যুক্তরাষ্ট্র যদি সত্যিই হামলা চালায় তাহলে ইরান কি ধরনের পাল্টা ব্যবস্থা নেবে? এই প্রশ্নের জবাব দিতে গিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যে কোনো হুমকি মোকাবিলায় ইরানের সামরিক বাহিনী পুরোপুরি প্রস্তুত। তিনি বলেন ইরানের জনগণ তাদের অভ্যন্তরীণ বিষয়ে যে কোনো বিদেশি হস্তক্ষেপ জোরালোভাবে প্রতিরোধ করবে। একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী জানে
কোথায় এবং কিভাবে প্রতিরোধ বলয় গড়ে তুলতে হয় যদি কেউ দেশের সার্বভৌমত্বে আঘাত হানে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযানের সুযোগ খুঁজছেন বলে অভিযোগ উঠেছে। ট্রাম্পের কাছে ইরান প্রসঙ্গে নালিশ জানিয়ে নেতানিয়াহু দাবি করেছেন ইরান অত্যন্ত গোপনে তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়াচ্ছে। এসব ক্ষেপণাস্ত্রে নাকি রাসায়নিক পদার্থের মতো শক্তিশালী বিস্ফোরক ব্যবহারের সক্ষমতাও রয়েছে। নেতানিয়াহুর অভিযোগ, এসব ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে ইহুদিবাদী রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করতে পারে তেহরান। এ কারণেই ইরান জুড়ে নতুন করে হামলা চালানোর অনুমতি ট্রাম্পের কাছে চেয়েছেন তিনি। তবে এখনো পর্যন্ত এই নতুন আগ্রাসনের দিনক্ষণ চূড়ান্ত হয়নি। ইরান জুড়ে অশান্তির আগুন এখন ছড়িয়ে পড়েছে। রাস্তায় হাজার হাজার মানুষ নেমে এসেছে, অর্থনীতি ডুবে যাচ্ছে, আর দেশের ধর্মীয় শাসক গোষ্ঠী এমন সময় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারছে না। বিদেশি চাপ ক্রমেই বাড়ছে। ডিসেম্বরে তেহরানে শুরু হওয়া ছোটখাটো ক্ষোভ এখন পুরো দেশের 31 প্রদেশে ছড়িয়ে পড়েছে। শুরু হয়েছিল রিয়ালের দরপতন নিয়ে ক্ষোভ থেকে। গ্র্যান্ড বাজারের ব্যবসায়ীরা হঠাৎ ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমেছিলেন। ধীরে ধীরে তরুণেরা এই বিক্ষোভে যোগ দিয়েছে। তবে মাসা আমিনের সময়ে যেসব নারী ও কিশোর আন্দোলনের মুখপাত্র ছিলেন, এই বিক্ষোভে তারা তুলনামূলকভাবে কম দেখা যাচ্ছে। নতুন অস্থিরতা শুরু হওয়ার পর হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি জানাচ্ছে অন্তত 34 বিক্ষোভকারী ও 4 নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছে। 2200 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন এটি শুধু অর্থনৈতিক ক্ষোভ নয়, এটি বিদ্যমান শাসন ব্যবস্থার প্রতি জনগণের গভীর হতাশার প্রতিফলন। ইরানি কর্তৃপক্ষ বিক্ষোভ দমন করতে দ্বিমুখী কৌশল অবলম্বন করছে। তারা বলছে অর্থনৈতিক বিক্ষোভ বৈধ এবং সংলাপের মাধ্যমে সমাধান হবে। তবে একই সঙ্গে রাজপথে সহিংস সংঘর্ষে কাঁদানে গ্যাসও ব্যবহার করা হচ্ছে। ধর্মীয় শাসকরা 5 দশক পরও যুব সমাজের প্রত্যাশার সঙ্গে নিজেদের নীতি মিলিয়ে চলতে হিমশিম খাচ্ছেন। রাজপথে তরুণরা শাসক গোষ্ঠীর আদর্শকামী নীতি মেনে চলতে চায় না। পোশাক বিধি থেকে শুরু করে বিদেশ নীতি, যা ইসলামী প্রজাতন্ত্রের মূল স্তম্ভ, তা 30 বছরের কম বয়সীদের কাছে গ্রহণযোগ্য নয়। তরুণরা মুক্তভাবে বাঁচতে চায়। মাসা আমিনি কেন্দ্রিক আন্দোলনের সময় যেসব নারী হিজাব বিধির বিরুদ্ধে সরব হয়েছিল, এবার অনেক নারী জনসম্মুখে হিজাব পরতে অস্বীকৃতি জানাচ্ছেন। চলমান বিক্ষোভে মানুষ আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর প্রতি তেহরানের সমর্থনকে নিন্দা করছে। তারা স্লোগান দিচ্ছে, গাজা নয়, লেবানন নয়, আমার জীবন ইরানের জন্য। এতে দেখা যাচ্ছে দেশের মানুষের আশা ও শাসক গোষ্ঠীর অগ্রাধিকারের মধ্যে দূরত্ব কতটা। ইরানের আঞ্চলিক প্রভাবও কমে গেছে। গাজায় হামাস, লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে হুথি, ইরাকে মিলিশিয়াদের উপর আঘাত এবং সিরিয়ার শাসক বাশার আল আসাদের ক্ষমতাচ্যুত হওয়ার প্রভাব পড়েছে। ইসরায়েলের হামলাও এই অঞ্চলে উত্তেজনা বাড়িয়েছে। সর্বোচ্চ নেতার সামনে সহজ পথ নেই। ভাতাঙ্কা বলেন, পূর্বের মতো দমন পীড়ন এবং সামান্য ছাড়ের কৌশল এবার কার্যকর হচ্ছে না। পরিবর্তন অনিবার্য মনে হচ্ছে। সরকারের পতন হতে পারে, তবে নিশ্চিত নয়। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে দেখা গেছে দীর্ঘকাল ক্ষমতায় থাকা শাসকরা কেবল তখনই পতিত হয় যখন বিক্ষোভ ও সামরিক হস্তক্ষেপ একত্রে ঘটে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, নিরাপত্তা বাহিনী যদি নিরস্ত্র বিক্ষোভকারীদের উপর গুলি চালায় তিনি সমর্থন জানাবেন। তবে ইরানের সাধারণ মানুষ চায় না বিদেশি হস্তক্ষেপ। তারা চায় শান্তিপূর্ণ জীবন, বন্ধুত্ব এবং স্বাধীনতা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি বলছেন, দেশ শত্রুর কাছে আত্মসমর্পণ করবে না। তবে 86 বছর বয়সী এই নেতা এমন একটি সময়ের মুখোমুখি যেখানে তার নীতি, পারমাণবিক ক্ষেপণাস্ত্র এবং বিদেশি প্রভাব সব চ্যালেঞ্জের মুখোমুখি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানি জনগণ তাদের ভবিষ্যতের নিয়ন্ত্রণ নিজের হাতে নিচ্ছে। এটি একটি সিদ্ধান্তমূলক মুহূর্ত। তুরস্ক বনাম ইসরায়েল, আফ্রিকার নতুন খেলা। যখন সারা দুনিয়া ভেনেজুয়েলা, ইরান আর গ্রিনল্যান্ড নিয়ে ব্যস্ত, ঠিক তখনই আফ্রিকার এক কোণে শুরু হচ্ছে এক গুপ্ত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সংঘাত। এই সংঘাতটি তুরস্ক এবং ইসরায়েলের। এটা শুধু অর্থনীতি বা কূটনীতি নয়, এটা সামরিক, গোয়েন্দা এবং শক্তির খেলা। জানুয়ারির 6 তারিখ তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন ঘোষণা করলেন, পুরো আফ্রিকা এখন তুরস্কের কৌশলগত অগ্রাধিকার। এই ঘোষণা এসেছে ঠিক কয়েক সপ্তাহ পরে, যখন ইসরায়েল প্রথমবারের মতো সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল। সোমালিল্যান্ড হলো এমন একটি অঞ্চল যা দশকের পর দশক ধরে স্বশাসিত, কিন্তু আনুষ্ঠানিকভাবে সোমালিয়ার অংশ। ইসরায়েলের লক্ষ্য এখানে সামরিক আধার তৈরি করা, যাতে তারা হুথি বাহিনীর হুমকি মোকাবিলা করতে পারে এবং লোহিত সাগরের নৌ পরিবহন রক্ষা করতে পারে। আর তুরস্ক, তারা আফ্রিকার হৃদয়ে নিজের প্রভাব বিস্তার করতে চাইছে, শক্তি, অর্থনীতি এবং কূটনীতিতে সামঞ্জস্য বজায় রেখে। তুরস্ক শুধু বাণিজ্যিকভাবে নয়, সামরিক ও গোয়েন্দা দিকেও সক্রিয়। তারা সরবরাহ করেছে বাইরাক্তার TB2 ড্রোন,
প্রশিক্ষণ দিচ্ছে আফ্রিকার সামরিক বাহিনী। লিবিয়া, সোমালিয়া, সুদান এসব জায়গায় তুরস্কের কার্যক্রম ইতিবাচক ফল দিচ্ছে। তুরস্কের বাণিজ্য আফ্রিকার সঙ্গে 2003 থেকে 8 গুণ বৃদ্ধি পেয়ে 2022 সালে $40.7 বিলিয়ন পৌঁছেছে। দূতাবাসের সংখ্যা বেড়েছে 12 থেকে 44। এটি শুধু অর্থনৈতিক প্রভাব নয়, সামরিক ও নিরাপত্তার প্রভাবও। ইসরায়েলের সোমালিল্যান্ড স্বীকৃতি তুরস্কের প্রভাবকে সরাসরি চ্যালেঞ্জ করছে। সোমালিয়া এই স্বীকৃতিকে অবৈধ ঘোষণা করেছে। তুরস্ক, মিশর এবং জিবুতি একসঙ্গে দাঁড়িয়ে ইসরায়েলের পদক্ষেপের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানিয়েছে। তুরস্ক আফ্রিকায় বিনিয়োগ করছে অবকাঠামো, মানবিক সহায়তা, সামরিক প্রশিক্ষণ এবং কূটনৈতিক সমর্থন দিয়ে। এটি শুধু সহমর্যাদা নয়, বরং দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনা। আফ্রিকায় শুরু হয়েছে নতুন গ্রেট গেম, সাহেল অঞ্চল, হর্ন অফ আফ্রিকা। এখানে তুরস্কের গোয়েন্দা কার্যক্রম, বিশেষ বাহিনী প্রশিক্ষণ এবং গোপন অভিযান বাড়ছে। ইসরায়েলের পদক্ষেপ তুরস্কের প্যান আফ্রিকান মডেলকে হুমকির মুখে ফেলেছে। এই সংঘাত ভবিষ্যতে শুধু হর্ন অফ আফ্রিকা নয়, পুরো আফ্রিকায় তুরস্ক এবং ইসরায়েলের প্রভাবকে প্রভাবিত করতে পারে। ভেনেজুয়েলা বা ইরান নিয়ে আমরা যতই আলোচনা করি, আফ্রিকা এখন গোপন সামরিক এবং কূটনৈতিক যুদ্ধক্ষেত্র হয়ে উঠেছে। তুরস্ক এবং ইসরায়েলের এই সংঘাত আগামী বছরগুলোতে নতুন মাত্রা যোগ করতে পারে। কে জিতবে আফ্রিকার এই নতুন খেলা? 2025 সালের জানুয়ারিতে ইসরায়েলি সরকারের গঠিত ন্যাগেল কমিটি একটি রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে যে দেশটি তুরস্কের সাথে সম্ভাব্য যুদ্ধের জন্য প্রস্তুত হওয়া উচিত। তখন ইসরায়েলের একটি সরকারি কমিটি জানিয়েছে তুরস্কের অটোমান সাম্রাজ্যের প্রভাব পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টা অঞ্চলে উত্তেজনা সৃষ্টি করতে পারে।